আন্দোলনের সময় কিন্তু আমরা জানতাম যে আমরা আন্দোলন করছি একটি ভালো নির্বাচনের জন্য, তারপরে একটি ভালো সরকারের জন্য, যার জন্য এই দুটো কমিশন করা হয়েছে। সবাই এটা রাজি ছিল। এখন আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি যে আন্দোলনের মুখ্য উদ্দেশ্য, তখন কথা হয়েছিল, সরকার থেকে দাবি করা হয়েছিল যে অনেক ধরনের জঙ্গি তৎপরতা হচ্ছে, অনেক ধরনের নাশকতামূলক কাজ হচ্ছে, অনেক জনের হত্যাকাণ্ড করা হচ্ছে, যেটা সরকার করছেন না। আমরা তখন সরকারকে বলছিলাম জনগণকে বিভ্রান্ত করবেন না, এই নাটক জঙ্গি নাটক আমরা মানি না, এটা আপনারা বানিয়ে বলছেন। এখন অনেকে বলছেন যে এটার মধ্যে কিছুটা সত্যতা আছে। এখন প্রশ্ন আসে যে সত্যতা থাকলে, সেটা যদি সত্যতাই থাকে এবং সেটার উপর বেসিস করে আমরা যদি ধরনের একটা সিদ্ধান্ত নিতে চাই, যেটাকে বলা হচ্ছে যে আমরা একটা আলাদা ধরনের রাষ্ট্র গঠন করব, আলাদা সংবিধান গঠন করব, তাহলে সেটা তৎকালীন সময় জনগণের সামনে প্রকাশ করা উচিত ছিল কিনা, জনগণের ম্যান্ডেট সেই হিসাবে জনগণ আমাদেরকে দিয়েছে কিনা, সেটা জানলে কি জনগণ এই আন্দোলনে এইভাবে জড়িত থাকতো কিনা। যদি আমরা সংশয় হয়, যদি এরকম না থাকতো, এরকম যদি সংশয় করার কারণ থাকে, তাহলে এখন এটাকে আমি জনগণের ম্যান্ডেট হিসাবে কি ধরতে পারি? জনগণ এই রায় দিয়েছে বা এই ধরনের কার্যক্রম আমরা চালিয়ে দিতে পারি, জনগণের সমর্থন পেয়েছি আন্দোলনে জয়লাভ করে, এটা কি বলা সঠিক হবে, শোভন হবে? তখন তো আমরা এটা শুনিনি। যারা আন্দোলনে ছিলাম তারা তো জানতো না যে এই ধরনের কাজকর্মার কিছু হলেও হয়েছে। এখন এই সময়ের কাজে এইটার প্রশ্ন আসে যে এগুলো প্রশ্নের, আমি মনে করি যে এগুলো মানুষের মনে জাগছে এখন। আর সবচেয়ে বড় কথা, আমি ইউনিটিকে যে জয় করতে পারি, আমি কখনোই প্রতিহিংসা দিয়ে সেটা করতে পারি না। সবসময় নেলসন ম্যান্ডেলা বলছেন ভালোবাসা দেব, বন্ধুত্ব দেব, আমি ভালোবাসা পাবো, বন্ধুত্ব পাবো, আমি দেশকে এগিয়ে নিয়ে যাবো সকলে মিলে, আমি একতা পাবো। আর আমরা করছি যে আমরা ঘৃণা ছড়াচ্ছি, এ খারাপ, ও খারাপ, সে খারাপ, এই জন্য দোষর। সবাই তো এক প্ল্যাটফর্মে এসেছিলেন, সবাইকে এক করে নেন, বুকে টেনে নেন, দেশকে সামনে নিয়ে যান, দেশের কাছে ভোট চান, ভোটে আপনি জড়িয়ে হবেন, আপনি কী ধরনের রাষ্ট্র গঠন করতে চান, কী ধরনের করতে চান, ভোটে জনগণ আপনাকে দিলে আপনি করবেন, কোনো অসুবিধা নেই। আমাদের এই যা পিপলস রিপাবলিক, এখানে পরিষ্কারভাবে আমাদের সংবিধানে কিন্তু কাউকে সংবিধান বা কোনো আইন করার কোনো অথরিটি দেওয়া হয়নি। আমাদের যারা শপথ নিয়েছেন সবাই কিন্তু সংবিধান সংরক্ষণ করবেন এইভাবে শপথ নেওয়া হয়েছে। আমরাও নিয়েছিলাম মন্ত্রী হিসাবে, শুধু এমপিদেরকে সংরক্ষণ করার কথা বলা নেই। এমপিরা ছাড়া এটা কেউ অ্যাপ্রুভ করতে পারবে না। যেখানে যে কোনো সংবিধান সংশোধন করেন, যা কিছু করেন, পরবর্তীকালে এটা একটা, যেহেতু এটা পিপলস রিপাবলিক, এখানে জনগণের ভোটে নির্বাচিত কোনো আইনসভা বা কোনো পার্লামেন্ট বা কিছু ছাড়া আপনি এটাকে অ্যাপ্রুভাল দিতে পারবেন না। আপনি যতই কোর্টের ভার্ডিক্ট নেন, আমার ধারণা যেই নিক, যতই জনমত আনা ভোট করেন, যতই জনমত নেন, লাভ হবে না। মার্শাল ল করার পরেও পার্লামেন্টে এসে এটাকে পাস করতে হয়েছে। সবসময় পার্লামেন্টে এসে পাস করতে হবে এবং সেই জন্য ম্যান্ডেট চাইতে হবে। পার্লামেন্টে আসেন, আপনি নতুনভাবে সংবিধান করতে চান, যা করতে চান পাস করতে পারেন, কিন্তু জনগণকে সম্পূর্ণভাবে অবহিত করেই আপনাদের এইসব পদক্ষেপ নেওয়ার কথা। না নিলে জনগণ তখন থাকতো না। এই সংশয় যদি আপনি না নিয়ে থাকেন, এটা কি শোভন? জনগণের কাছে গোপন করে কোনো কিছু কি অর্জন করা উচিত? জনগণের দেশ, জনগণ চাইলে সেটা আপনি 100 বার পারবেন। তো কাজে এই প্রশ্নটা আমি এই জন্যই বললাম যে নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটা প্রশ্ন এসছে, এখন সামনের দিকে নির্বাচন যখন হবে, যদি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হয়, সব দল পার্টিসিপেট না করে, তাহলে এটা আইনগতভাবে বৈধ হতে পারে, কিন্তু সেই একই জিনিস হবে। এবং সেটা যদি দলীয় প্রভাবমুক্ত না হতে পারে, তাহলে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন তো আবার হবে। এবং সেই নির্বাচনকে আমরা আইনগতভাবে যতই বৈধ বলি, এটা কি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে আমাদের কাছে, জনগণের কাছে বা বিশ্ববাসীর কাছে গ্রহণ করা সেইভাবে ধরা হবে? যদি না ধরা হয় কী হবে? তাহলে কি দেশ এইভাবেই চলবে? এবং যাদেরকে আপনি বাদ দিয়ে রাখতে চাচ্ছেন, অনেকে বলছে ঐক্যের ডাক দিচ্ছেন। ঐক্যের ডাক আমরা 100 বার, ঐক্যের জন্যই আমরা সব কিছু করতে চাই, দেশবাসীকে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এখন ঐক্য নিয়ে যদি আপনি বলেন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরই শুধু ঐক্য, তাহলে আপনি ঠিক করছেন কে আন্দোলনে অংশগ্রহণ করেছে, কে করেনি, আপনি ঠিক করছেন নিজের ইচ্ছা মতো। তাহলে আপনার ঐক্য তো হলো আসলে অনৈক্যের ডাক। এটা তো ঐক্যের ডাক নয়, এটা তো অনৈক্যের ডাক। আপনি দেশের একটা অংশকে অনৈক্য করছেন। এটা করে কি দেশে শান্তি আসবে?
যে কোনো একটিকে দলকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না, এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে খালি মাঠে গোল দিয়ে যে জয়, সেই বিজয়ের কোনো গৌরব নেই, সেই বিজয়ের কোনো সুফল আসে না। সেই বিজয় সবসময় দেশে একটা বড় ধরনের একটা অস্থিরতা এবং একটা বড় ধরনের সমস্যার সবসময় আমরা জিয়ে রাখবো। এই সমস্যা আবার যে কোনো সময় এটার বিস্ফোরণ হতে পারে, দেশে বড় ধরনের একটা সমস্যা আবার ক্রিয়েট হতে। আমি বারংবার বলেছি, কোনো দলকে ব্যান করতে যেন না। ব্যান করলে তার যদি জনসমর্থন থাকে, তারা সরকারের বিরুদ্ধে সবসময় একটা ষড়যন্ত্রে লিপ্ত হবে, হয়তো তারা সরকারকে পতন করার চেষ্টা করতে পারে। সবসময় দেশে একটা অশান্ত পরিস্থিতি থাকবে। অশান্ত পরিস্থিতিতে কোনো লোক এখানে বিনিয়োগ করতে আসবে না, কোনো কিছু এখানে ডেভেলপ করতে পারবে না, কোনো মানুষ সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না, সুখের শান্তিতে ঘর সংসার করতে পারবে না। এই পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য সকলকে ইনভলভ করা দরকার। এটি ছিল আমার আহ্বান। তখনও বলেছিলাম, আওয়ামী লীগ শোনেনি, আমি এখনও বলতে চাই, সকলকে নিয়ে একসঙ্গে আসুন, একসঙ্গে দেশ গড়ার কাজ করুন। আমরা সবাই সমর্থন, কেউ কোনো শক্তি কারো থাকবে না একে ষড়যন্ত্র করে একে নস্যাৎ করতে। যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমরা নিজেরা যদি দেশকে নিজের দেশ হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ হই। যারা দেশদ্রোহী এবং যারা যেটাকে বলা হয় এক্সট্রিমিস্ট রাজনীতি, যেটা নাশকতার রাজনীতি করে, তাদের ছাড়া আপনি কাউকে ব্যান করতে পারেন না। এটা আমি তখনই বলেছিলাম। আমি জামাতের কারণ সময় তোমরা চেক করে দেখতে পারো, জামাতের আওয়ামী লীগের আমলে এটার বিরুদ্ধে আমি বলেছিলাম, জামাতকে সমর্থন করে, যে জামাতেরকে ব্যান করা আওয়ামী লীগের পক্ষে সঠিক হচ্ছে না। এটা এবং আমি সংসদে এটা বলেছি, যেগুলো ব্যান করলে আলটিমেটলি দেশে একটা অরাজকর পরিস্থিতির সৃষ্টি হবে, দেশ কোনো সময় স্টেবল হবে না, দেশের স্বাভাবিকতা থাকবে না, দেশ অচল অবস্থার সৃষ্টি হতে পারে আর সামনের দিকে।